আমরা ভারতবর্ষের পক্ষে লড়াইটা করছি। তাহলে ভারতবর্ষের পক্ষে কোনো না কোনো জনগণ যদি কণ্ঠ তোলে তাহলে কি আজকের দিনে দাঁড়িয়ে তারা অ্যান্টি ন্যাশনালিস্ট হয়ে যায় সরকারের কাছে? মহিলাদের গায়ে ছেলে পুলিশরা লাঠিচার্জ করছে, মানে এখানে কোনো বাদবিচার নেই, সকলের উপর লাঠিচার্জ করো, কারণ আপনি ভারতবর্ষের জন্য কণ্ঠটা তুলছেন। যে ছোটা হাতির উপর আমরা সকলে মাইক দিয়ে বক্তব্য রাখছিলাম, সেই ছোটা হাতি ড্রাইভারটাকে থ্রেটেন করে তার পরবর্তীতে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়, আমাদের মাইক ফাইক কেড়ে নেওয়া হয়, আমাদের কর্মীদের উপর অ্যাটাক করা হয়, লাঠিচার্জ করা হয়। একটা শান্তিপূর্ণ আন্দোলন হচ্ছে, সেখানে লাঠিচার্জের কী প্রয়োজন? মমতা বন্দ্যোপাধ্যায় যদি সেই প্রোটেস্টে যুক্ত হন তাহলে হয়তো শুধুমাত্র ধর্মেন্দ্র প্রধান অবধি গোটা বিষয়টা আটকে থাকতো না। এই জিনিসটা তারা বুঝতে পেরেছিলেন, ভনক পেয়েছিলেন, তাই জন্যেই তারা দ্রুত গতিতে তার পরবর্তীতে ধর্মেন্দ্র প্রধানের রেজিগনেশনটা করায়। দিদি, আজকে যে আপনারা প্রতিবাদে নেমেছিলেন সেই জায়গা থেকে দেখতে পেলাম আপনাদের সহকর্মী কুণাল ঘোষ এবং বৈষ্ণবতাকে অ্যারেস্ট করা হয়েছে। এই বিষয়ে কী বলতে চান? দেখুন, আপনারা সকলে জানেন কি না আমি সেই বিষয়ে অবগত নই, কিন্তু আপনাদের সকলকে জানিয়ে দেওয়ার জন্য এই ভিডিওটা আমি করছি। তো সেখান থেকে গতকাল যখন র্যালির বিষয়ে কথা হয় সেখানে কিন্তু র্যালির পারমিশন গ্রান্ট করা হয়েছিল। যেই জায়গায় আপনারা দেখেছেন আমি ভিডিও মারফত তুলে ধরেছিলাম যে আমরা পদ্মপুকুর থেকে মৌলালি পর্যন্ত একটা র্যালি করব, এবং সেই র্যালিতে খুব স্বাভাবিকভাবে যে বিষয়গুলো উঠে আসার কথা ছিল, প্রত্যেকটা ছাত্র যুব আইটি সকল কর্মীরা সম্মিলিতভাবে তাদের কণ্ঠস্বরটা তুলবে, সেই কথাটাই ছিল। এবং খুব স্বাভাবিকভাবে সেখানে আমাদের যারা সিনিয়র নেতৃত্বরা রয়েছেন, অর্থাৎ কুণাল ঘোষ, বৈষ্ণব চট্টোপাধ্যায়, দোলাদি সমেত বাকি সকলে সেখানে উপস্থিত থাকবেন, এটা অত্যন্ত স্বাভাবিক। কিন্তু আজকে আমরা যে জিনিসটা দেখলাম যে গতকাল রাত্রে যেই সন্ধেবেলা যেই অ্যাক্সেসটা আমাদেরকে দেওয়া হয়েছিল, যে পারমিশনটা আমাদেরকে দেওয়া হয়েছিল, হঠাৎই গতকাল মধ্যরাত্রিবেলা সেই জিনিসটা ডিনায়াল করা হয়, অর্থাৎ সেখানে আমরা র্যালি করতে পারবো না, সেই জিনিসটা আমাদেরকে জানানো হয় রাত্রির মানে প্রায় মধ্যরাত। এবং খুব স্বাভাবিকভাবেই একটা র্যালির জন্য বেসিক প্রস্তুতি যেগুলো প্রয়োজন ছিল সেগুলো আমরা সন্ধ্যে 6টার পরে সেই পারমিশন পাওয়ার পরবর্তীতে আমরা শুরু করে দিয়েছিলাম, এবং প্রত্যেকটা মানুষ যারা জেলা থেকে আসছে সকলে সেই ব্যাপারে অবগত যে আমরা র্যালি করছি। তার পরবর্তীতে আমরা সেই রাত্রিবেলায়, অর্থাৎ গতকাল রাত্রিবেলায় আমরা একটা কেস ফাইল করি, সেটা ছাত্রের প্যাডে ফাইল হয়, সেটা প্রিয়াঙ্কা অধিকারী যিনি আমাদের ছাত্রনেত্রী রয়েছেন তার তরফ থেকে ফাইল করা হয়, এবং সেটার আজকে কেসটা ওঠে কোর্টে, ওঠে হাইকোর্টে ওঠে, এবং সেখান থেকে দাঁড়িয়ে আপনারা সকলেই হয়তো জানেন যে 3টের সময় সেই গোটা বিষয় শুনানি হওয়ার কথা ছিল। সেই 3টের সময়ের মধ্যে আপনারা এই জিনিসটাও জানেন যে আজকে আমাদের 2টো থেকে র্যালি হওয়ার কথা, কিন্তু আমরা যেই জিনিসটা দেখতে পারলাম 2টো থেকে জমায়েত সেখানে উপস্থিত হলো। আমরা পারমিশন পাওয়ার পরবর্তীতে যে র্যালিটা করব সেখানে আমরা দেখতে পারলাম যখন শান্তিপূর্ণ জমায়েত হচ্ছিল সেখানে এত সংখ্যক ভিড় এনে পুলিশ এনে, মূলত পুলিশ এসে তার পরবর্তীতে সেখান থেকে ভিড় কাটানোর চেষ্টা করে, আমাদের সকলকে সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। যে ছোটা হাতির উপর আমরা সকলে মাইক দিয়ে বক্তব্য রাখছিলাম, সেই ছোটা হাতিটাকে তোমরা সেখানে ছিলে, তোমরা দেখেছো যে কিভাবে সেই ছোটা হাতি ড্রাইভারটাকে থ্রেটেন করে তার পরবর্তীতে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়, আমাদের মাইক ফাইক কেড়ে নেওয়া হয়, আমাদের কর্মীদের উপর অ্যাটাক করা হয়, লাঠিচার্জ করা হয়। একটা শান্তিপূর্ণ আন্দোলন হচ্ছে, সেখানে লাঠিচার্জের কী প্রয়োজন? আমরা ভারতবর্ষের পক্ষে লড়াইটা করছি। তাহলে ভারতবর্ষের পক্ষে কোনো না কোনো জনগণ যদি কণ্ঠ তোলে তাহলে কি আজকের দিনে দাঁড়িয়ে তারা অ্যান্টি ন্যাশনালিস্ট হয়ে যায় সরকারের কাছে? তাই জন্যেই পুলিশ দিয়ে, প্রশাসন দিয়ে তার পরবর্তীতে আমাদের কণ্ঠরোধ করার প্রচেষ্টা। আজকে আমরা দেখতে পারলাম আমার চোখের সামনে যেইভাবে কুণাল ঘোষ সমেত আরও যারা সিনিয়র নেতৃত্বরা রয়েছেন, বৈশাদা রয়েছেন, তাদের সকলকে ডিটেন করা হলে লাঠিচার্জ করার পরবর্তীতে তাদেরকে টানা হ্যাচড়া করা হয়েছে। তাদের সমেত আমাদের বহু মহিলা কর্মী রয়েছে, আমার আইটি নবরুণ ভট্টাচার্য রয়েছে, আরও আমার সহযোদ্ধারা রয়েছে, সুদীপ্ত রয়েছে, প্রত্যেকটা ব্যক্তি যাদেরকে টার্গেট করে তার পরবর্তীতে হেনস্থা করা হয়েছে। মহিলাদের গায়ে ছেলে পুলিশরা লাঠিচার্জ করছে, মানে এখানে কোনো বাদবিচার নেই, সকলের উপর লাঠিচার্জ করো, কারণ আপনি ভারতবর্ষের জন্য কণ্ঠটা তুলছেন। এইভাবে যদি তারা মনে করে যে ডেমোক্রেসিকে তারা উল্লঙ্ঘন করবে, বা কনস্টিটিউশন যেই অধিকার আপনাকে আমাকে সকলকে দিয়েছে সেই অধিকারটা থেকে আপনাকে আমাকে চ্যুত করবে, আমি বলতে চাই বাংলার নাগরিক কিন্তু আন্দোলন করে ওঠা নাগরিক, তারা আন্দোলন চালিয়ে যাবে এবং এই আন্দোলন কিন্তু দীর্ঘজীবী হবে। দীর্ঘ আন্দোলন পর প্রায় 1 মাস পর অবশেষে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান। অনেকেই বলছেন যে এসএফআইয়ের আন্দোলনের ফলে এটা হয়েছে, এবং দেখা গেল যে সিজেপিকেও মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন করছে। তাহলে তৃণমূল কংগ্রেসের কী অবস্থা এই সিজেপিকে? দেখুন, আপনারা খুব ভালো করেই জানেন যে সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি সেই সিজেপির প্রোটেস্টের মাঝখানে থাকার কথা ছিল। একটা জিনিস বলতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পেয়েছে তারা, এবং খুব স্বাভাবিকভাবেই এটা যেই স্ট্রিট ফাইটার মমতা বন্দ্যোপাধ্যায় যেইভাবে মাটি থেকে উঠে আসা মুখ, এটা তো শত্রুরাও অস্বীকার করতে পারে না। তো সেখান থেকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যদি সেই প্রোটেস্টে যুক্ত হন তাহলে হয়তো শুধুমাত্র ধর্মেন্দ্র প্রধান অবধি গোটা বিষয়টা আটকে থাকতো না। এই জিনিসটা তারা বুঝতে পেরেছিলেন, ভনক পেয়েছিলেন, তাই জন্যেই তারা দ্রুত গতিতে তার পরবর্তীতে ধর্মেন্দ্র প্রধানের রেজিগনেশনটা করায়। আমরা এই দৃশ্য দেখেছি যে স্টুডেন্টের উপর দিল্লিতে কীভাবে লাঠিচার্জ করা হয়েছে। আমরা দেখেছি সোনাম ওয়াংচুককে সেখান থেকে পুলিশ দিয়ে তার পরবর্তীতে হসপিটালাইজ করে ডিটেন করা হলো। এইভাবে তারা মনে করছে যে সকলের কণ্ঠ
কণ্ঠ রোধ করবে, সকলকে দাবিয়ে রাখবে। কিন্তু আমরা শাসকের চোখে চোখ রেখে তার পরবর্তীতে জিজ্ঞেস করতে পারি যে রাজা তোমার কাপড় কোথায়। এবং সমানভাবেই আমরা প্রত্যেকটা জনগণ এই জিনিসটাও বলছি যে দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান, দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। তো রাজা যখন কুর্সিতে বসে ভয় পেয়েছে, আমরা বলতে চাই সেই কুর্সিতে কিন্তু ইতিমধ্যেই ঘুণ ধরেছে, এবং সেই ঘুণ ধরা চেয়ারে খুব সহজেই কিন্তু টোকা মারবে বাংলার এবং ভারতবর্ষের প্রত্যেকটা ছাত্র যুব আইটির কণ্ঠস্বর। শেষ প্রশ্ন করব, বারংবার সাংবাদিকদের উপর আক্রমণ করা হচ্ছে, কভারেজ করতে গেলেই বলা হচ্ছে গদি মিডিয়া তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে। সেই জায়গায় আমরা জানি প্রত্যেকেই একটা কর্মচারী, আমরা সেখানে কাজ করি, সেই জায়গায় সবাইকেই বলা হচ্ছে এই জিনিসটা একদমই সমর্থন করি না। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হওয়ার জায়গা থেকে এবং তৃণমূল কংগ্রেসের আইটি সেলের ইনচার্জ হওয়ার জায়গা থেকে আমি আপনাদের সকলকে একটা জিনিস বলতে চাইবো যে যেসব ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ারা রয়েছে তারা সকলে নিজেদের কাজটা করছে, তাদেরকে করতে দিন। আর যারা গদি মিডিয়ারা রয়েছে তাদের সাথে এনাদেরকে গুলিয়ে দেওয়ার সত্যি কোনো মানে হয় না। আমরা বারবার একটা দৃশ্য দেখেছি যে কিভাবে, সত্যি তো এই দৃশ্য দেখেছি যে ইয়েলো জার্নালিজমকে সামনে রেখে তার পরবর্তীতে নিজেদের স্বার্থ চরিতার্থ করার পূর্ণ চেষ্টা করে গেছে শাসক। কিন্তু তার মধ্যেও যারা নিজেদের জার্নালিজমটা বুক ঠুকে লড়াই করে যারা বাস্তব কথাটা তুলে ধরছে, তাদেরকে যদি কোনোভাবে ভুলবশত চিহ্নিত করে গদি মিডিয়ার তকমা দিয়ে দেওয়া হয়, এই জিনিসটা কোনো ক্ষেত্রে সমর্থনযোগ্য নয়। আমি আমাদের সকল যারা সহকর্মীরা রয়েছে তাদেরকে বলবো, প্রত্যেকটা জার্নালিস্ট যেইভাবে লড়াই করছে তাদের সকলকে পাশে থাকার জন্য, এবং মূলত কারোর গায়ে এই তকমাটা তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী আগামী দিনে লাগাবে না, এইটুকুনি আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আগামীর পথটা চলবো। এবং বারবার একটা কথা বলছি, যারা ইয়েলো জার্নালিজমকে সমর্থন করেন তারা গদি মিডিয়া হিসাবেই কিন্তু চিহ্নিত প্রত্যেকটা মানুষের কাছে। তাদেরকে বাঁচানো বা তাদেরকে কোনো একটা জায়গা থেকে আমাদের আলাদা করে ব্যাখ্যা রাখার কোনো জায়গা নেই। তারা নিজেদের জায়গাটা নিজেরাই এরকম করেছেন। কিন্তু যদি কোনো ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট বা প্রত্যেকটা ব্যক্তি যারা সত্যি কথা তুলে ধরছে, সেই সকল জার্নালিস্ট, আমরা বারবার একটা কথা বলবো যে এরা কিন্তু আমাদের সেই চতুর্থ স্তম্ভ, তাদের পাশে দাঁড়ানোর কর্তব্য কিন্তু তৃণমূল কংগ্রেস কেন, প্রত্যেকটা দলের প্রত্যেকটা প্রতিনিধির। আর আমাদের যে লড়াই শাসকের বিরুদ্ধে, সেই শাসকের সাথে চোখে চোখ রেখে লড়াইটা কিন্তু তুলে ধরবে এই সকল মিডিয়ারাই। তাই তাদেরকে আমি বারবার একটা কথা বলবো যে তাদেরকে নিজেদের কাজটা আমাদের সকলকেই ঠিকমতোভাবে করতে দিতে হবে।